দেখো, প্রথমে দেয়া আছে নগ্নবীজ উদ্ভিদ। আজকে যারা নতুন আসছে, অনেকজনই তো নতুন আসছে। প্রথম কথা হলো, বায়োলজি আমি মুখস্থ করাই না। যেদিন আমি বায়োলজি মুখস্থ করাবো, এটা ওপেন ডিক্লারেশন দিচ্ছি তোমাদের, তাই না? যেদিন আমি মুখস্থ করাবো সেদিন আমি ছুটি দিয়ে দিব, পড়াবো না। তো যদি কারো তোমাদের মুখস্থ করার টেন্ডেন্সি থাকে, তাহলে সেই টেন্ডেন্সি বাদ দিয়ে আমি যা মাথায় ঢুকাচ্ছি সেটা মাথার ঝিলুর মধ্যে স্টোরেজ করার চিন্তা করবে। হ্যাঁ, প্রথম কথা হলো নগ্নবীজি উদ্ভিদ কাকে বলে, যদি পরীক্ষায় আসে সেটাও আমি মুখস্থ করবো না। নগ্নবীজি নাম শুনে আমি কি বুঝতে পারতেছি? নগ্নবীজি নাম শুনে বুঝতে পারতেছি বীজি মানে হইলো বীজ, আর নগ্ন মানে খোলা। তাহলে বীজ নগ্ন অবস্থায় থাকে এইরকম উদ্ভিদকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। তাহলে আমরা বাইরে যে কোনো একটা উদ্ভিদ, এখানে তো উদ্ভিদ দেখা যায় না, ধরো যে কোনো একটা উদ্ভিদ দেখায় যদি তোমাকে জিজ্ঞেস করি এটা কি উদ্ভিদ, নগ্নবীজি না আবৃত বীজি, তাহলে তুমি কিভাবে বলবা এটা কি উদ্ভিদ? বীজটা তো ফলের ভিতরে থাকে, তাই না? আম যদি হয়, তাহলে আগে দেখা লাগবে যে এইরকম একটা আম ধরে আছে, সেই আমের ভিতরে এই জায়গাতে আটি আছে, বীজ আছে। তাছাড়া তো তুমি দেখতেই পারবা না। তার মানে কোনো উদ্ভিদের বীজ দেখে তারপর বলা যে এই উদ্ভিদটা আবৃত বীজি না নগ্ন বীজি, সেটা খুবই ডিফিকাল্ট জিনিস। বোঝা গেছে? তাহলে সহজ উপায় কি? সহজ উপায় হলো, বীজটা এই ভিতরেরটা তো বীজ, তাই না? এইটা হলো আমের আটি বা বীজ। বীজ ঢাকা থাকে কি দিয়ে? আম দিয়ে। আম মানে হলো ফল, তাই না? এই বাইরের অংশটা হলো ফল, আর ভিতরেরটা হলো বীজ। তাহলে যে কোনো উদ্ভিদের বীজ ঢাকা থাকে ফল দিয়ে, তাই না? তো যে উদ্ভিদে বীজ ঢাকা থাকে না, মানে নগ্ন থাকে, তাহলে সেই উদ্ভিদে কি থাকবে না? ফল থাকবে না। এইটা হলো সহজ উপায়। যে উদ্ভিদ নগ্নবীজি উদ্ভিদ, তার ফল থাকে না। এই ফলটা তৈরি হয়েছে কি থেকে? যে কোনো ফল কি থেকে তৈরি হয়? ফুল থেকে। তাহলে যে উদ্ভিদের ফল তৈরি হয় নাই, সেই উদ্ভিদে কি আগে ফুল তৈরি হয়েছিল, না ফুলও তৈরি হয় নাই? ফুলও তৈরি হয় নাই। ফুলই নাই, সেজন্য ফলও নাই। তাহলে নগ্নবীজি উদ্ভিদ চেনার সহজ উপায় কি? আমরা যে কোনো একটা উদ্ভিদ দেখে যদি দেখি যে এই উদ্ভিদটার ফুল ফল নাই, যে এখানে একটা উদ্ভিদ আছে, তাই না? এই উদ্ভিদে কি ফুল ফল আছে? ফুল ফল নাই, মূলটিরই নাই, কিন্তু আমরা ধরে নিলাম এই উদ্ভিদে কোনো ফুল ফল নাই, তাহলে কি এটা নগ্নবীজি না আবৃত বীজি? নগ্নবীজি। আর যদি ফুল ফল থাকতো, তাহলে বীজটা ফুল ফলের ভিতরে থাকে, তখন বীজটা আবৃত থাকে, তখন আমরা এইটাকে বলতাম আবৃত বীজ উদ্ভিদ। বোঝা গেছে? এখন এইখানে কোনো ফল নাই, তাহলে যদি বীজ থাকে, এখানে তো বীজই নাই। ধরো কোনো এক জায়গায় যদি একটা বীজ থাকেও সেইটা আলাদা, শুধু বীজটাই থাকবে, চারদিক দিয়ে আর ফলটাও থাকবে না, বীজটা দেখা যাবে বাইরে, কারণ ফল নাই যে। বুঝতে পারছি? তখন নগ্নবীজ হবে। এরকম কোন উদ্ভিদ তোমরা দেখছো যে খালি বীজটাই দেখা যায়, ফল থাকে না? বাদামেরও তো বাইরে ফল থাকে, খোসা থাকে। পুদিনা গাছ? পুদিনা গাছ তো আমি দেখি নাই, তোমরা কেউ পুদিনা গাছ দেখছো? প্রথম কথা বলি যে তোমরা নগ্নবীজি উদ্ভিদ খালি চোখে খুঁজেই পাবা না বাংলাদেশে, কারণ বাংলাদেশে হাতে গোনা 4-5টা নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। তার মধ্যে একটা হলো সাইকাস, নাম শুনছো তোমরা, একটা হলো পাইনাস, এইরকম কিছু উদ্ভিদ আমরা দেখতেছি একটু পর। এরকম হাতে গোনা 4-5টা নগ্নবীজি উদ্ভিদ আছে। সেই উদ্ভিদগুলো যদি আমরা দেখতে যাই, তখন সেই উদ্ভিদে তাহলে কি দেখতে পারবো? সেই উদ্ভিদে কি আছে কি নাই? কোনো ফুল ফল নাই। নগ্নবীজি উদ্ভিদ যখন দেখতে যাব, তখন দেখতে পাবো কোনো ফুল ফল নাই। বোঝা গেছে? আচ্ছা, তাহলে নগ্নবীজি উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য আর পাবো এখান থেকে একবার মিলাই। প্রথম কথা হইলো, 1 নাম্বার বৈশিষ্ট্য, বীজ নগ্ন থাকে। 2 নাম্বার বৈশিষ্ট্য, ফুল ফল নাই, ফুল ফল হয় না। 3 নাম্বার বৈশিষ্ট্য, আসতেছি 3 নাম্বার বৈশিষ্ট্য। আগে ইয়াদিনের পিছনে আমি মশার কাপড় রাখছি না, দাও ডাস্টার দিয়ে মুছলে বোর্ড একবার কালো হয়ে যায়। এখন যে উদ্ভিদের, এখন খেয়াল করি, আমরা 9-10-এ থাকতে কিছু জিনিস পড়ে আসছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু দেখি। এটা হলো একটা ফুল। ফুলের ভিতরে এই জায়গায় একটা জিনিস আছে, এটার নাম কি? গর্ভাশয়। গর্ভাশয়ের উপরে এই জায়গায় একটু দণ্ডের মতো জিনিস আছে, এটার নাম গর্ভ গর্ভদণ্ড। গর্ভাশয়, গর্ভদণ্ড, তার উপরে একটা মাথা আছে এইরকম। মাথাকে বলা হয় মুন্ডু, এটাকে বলা হয় গর্ভমুণ্ড। তোমরা যে খুবই ভালো করে মনে রাখছো, এটা মনে আছে আমার, বুঝতে পারলাম আমি।
9 10 জিনিসপত্র। এই জায়গায় যেগুলো আছে এইগুলো হলো পুং, আলাদা করে, এইগুলো না। আচ্ছা বাদ দেই, এই ভিতরেরটা খেয়াল করি। এইটা হলো গর্ভাশয়। তো গর্ভাশয়ের ভিতরে কি তৈরি হয় এরকম কিছু লেখা ছিল 9 10 মনে আছে? গর্ভাশয়ের ভিতরে এই রকম একটা জিনিস থাকে নারীর মতো, এইটার নাম হলো ডিম্বক, মনে নাই? এইটার নাম হলো ডিম্বক। এই যে এই জায়গাটা হলো ডিম্বক। এর ভিতরে আবার এই জায়গা দিয়ে এরকম ভ্রূণথলি থাকে, ভ্রূণথলি। ভ্রূণথলিতে এইরকম এদিকে 3টা কোষ থাকে, এদিকে 3টা কোষ থাকে, এদিকে, মনে আছে? এসব আমরা পড়ছিলাম না, সব মনে আছে? বাহ। তাহলে সজীব বলো দেখি, ভ্রূণথলির ভেতরে কি কি কোষ থাকে? তোমার যেহেতু সব মনে আছে। আচ্ছা সব বলাই লাগবে না, এই যে এই বাইরের জিনিসটার নাম কি বললাম সেটাই বলো। এটা তো কেবলই বললাম, ওরাই বললো গর্ভাশয়। বরং ওদের তো সব মনে নাই, তোমার সবই মনে আছে, এইটা তাও মনে নাই। এইটা গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে এই যে এই জিনিসটা, কালো জিনিসটা, এটার নাম ডিম্বক। তো এইটা আমরা পড়ছিলাম যে এইখান থেকে যখন একটা ফল সৃষ্টি হবে, একটা ফল সৃষ্টি হচ্ছে, তখন দেখা যাবে যে এই গর্ভাশয় থেকে, গর্ভাশয় তো বাইরের অংশ তাই না? আরো ভালো করে বুঝি, এইটা হলো গর্ভাশয় ছিল, হ্যাঁ, ফুলের মাঝখানে। এইটা হলো গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে কি আছে? ডিম্বক। এই যে এরকম পেঁচানো ডিম্বক থাকে, আর এর ভিতরে আবার এরকম করে ভ্রূণথলি থাকে। বুঝা গেছে? তো এইটা হলো গর্ভাশয়, আর গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক। গর্ভাশয়ের ভিতরে থাকে হলো ডিম্বক। তাহলে এইখান থেকে যখন ফল তৈরি হয়, 9 10 আমরা দেখে আসছি, তখন দেখা যাবে যে এই গর্ভাশয় তো সাইডে আছে, গর্ভাশয় থেকেই গর্ভাশয় থেকেই বাইরের ফলটুকু তৈরি হয়, আর ভিতরে থাকে ডিম্বক। তাহলে ডিম্বক থেকে কি তৈরি হবে? বীজ তৈরি হবে। ডিম্বক থেকে তৈরি হয় এই জায়গায় বীজ। তাহলে ডিম্বক যেটা ছিল সেটাই ভিতরে বীজ হইছে, তাই না? ডিম্বক থেকে বীজ হইছে। আর গর্ভাশয় যেটা ছিল সেটাই বাইরে ফল হইছে, ঠিক না? এটুকু বুঝতে পারছো? এই যে বাইরের নীলটুকু, বাইরের নীল ফল হইছে, আর এই ডিম্বকটুকু এইখানে বীজ হইছে ফল তৈরির সময়ে। তাহলে এবার বলো তো, নগ্ন বীজি উদ্ভিদে ওই যে আমরা শিখে আসছিলাম বীজ নগ্ন থাকে, কিন্তু এটা দেখে তো আমরা চিনবো না বীজ নগ্ন মানে। তাহলে আর কিভাবে চিনবো? বীজের বাইরে দিয়ে কি নাই? ফল নাই, ফুল নাই, তাই না? ফল ফুল নাই। তো যদি ফল ফুল না থাকে, এবার এই পয়েন্ট আসো, ফল ফুল না থাকলে সেই ফুলে কি থাকবে না? গর্ভাশয় থাকে না। এইটা হলো আরেকটা বৈশিষ্ট্য। আবার ধরলাম গর্ভাশয়েও নাই, তাহলে উপরের গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এই সবগুলোকে তুমি হাতে করে ধরে রাখবা? থাকবেই না। তো সজীব হলে ধরে রাখতে পারে, তাই না? কারণ সজীবের সবকিছুই ব্যতিক্রম। কিন্তু নরমালি গর্ভাশয় যদি না থাকে, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিছুই থাকার কথা না, তাই না? তাহলে নগ্ন বীজি উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য বলো দেখি সজীব, কি বললাম? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কোনো কিছুই থাকবে না, শুধু গর্ভাশয় না। যেহেতু ফল ফুল হয় না, তাহলে গর্ভাশয় থাকে না। আর গর্ভাশয় যেহেতু থাকে না, তার মানে সাথে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কোনো কিছুই থাকে না। আচ্ছা, বই এভাবে পয়েন্টই দেওয়া আছে, তোমরা না তুললেও হবে, সমস্যা নেই। আর ক্লাস তো রেকর্ড থেকেই যাবে ইউটিউবে। যারা নতুন আসছে তাদের বলে রাখি, সব ক্লাস রেকর্ড ইউটিউবে দিয়ে দেওয়া হয়। বেশিরভাগ একটা দিয়েই দেওয়া আছে, যেগুলো দেওয়া নাই সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা পরে করে নিতে পারবে, সমস্যা নেই। যে জায়গাটুকু সমস্যা শুধু সেই জায়গাটুকু করবে, পুরো ক্লাস করতে গেলে তো আবার দেখা যাবে টাইম চলে গেছে, তাই না? এটুকু বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আরো একটা কথা বলি। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এইটুকু যে শুধু নাই তা না, আরো কিছু নাই। কি নাই? এই যে ভিতরে কি থাকার কথা, এই যে এইটা। আচ্ছা আর একটু ভালো করে দেখি আমরা, হ্যাঁ, এটা ধরলাম আর একটু বড় করে দেখি। এই যে ভ্রূণথলি এরকম ছিল, এইখানে 3টা কোষ ছিল, মনে আছে? এই 3টার নাম ছিল প্রতিপাদ্য কোষ। এই মাঝের কোষটার নাম ছিল ডিম্বাণু। ডিম্বাণুর 2 দিকে 2টা কোষ থাকে, এইগুলোর নাম সহকারী কোষ। আর এই 2টা কোষের নাম সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস, তাই না? আর এর বাইরে দিয়ে আবার গর্ভাশয় টর্ভাশয় ছিল। নগ্ন বীজি উদ্ভিদ যদি হয়, তাহলে এই গর্ভাশয় টর্ভাশয় কিছুই থাকে না, প্লাস প্রতিপাদ্য কোষ টোষ কিছুই থাকে না, গৌণ নিউক্লিয়াস টিউক্লিয়াস কিছুই থাকে না, ডিম্বাণু চারদিকে সহকারী কোষ টোষ কিছুই থাকে না, ডিম্বাণু ছাড়া আর কিছুই থাকে না। বোঝা গেছে?
তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি বললাম, নগ্নবীজি উদ্ভিদে শুধু যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকে না তাই না, ভেতরেও ডিম্বাণু ছাড়া আর কিছুই থাকে না। ক্লিয়ার? ভ্রূণথলি থাকে কিন্তু শুধু ডিম্বাণু থাকে, আর কিছুই থাকে না। এইটুকু পর্যন্ত বুঝতে পারছো? এখন আবার খেয়াল করো, যদি এইটা আবৃত বীজি উদ্ভিদ হইতো, আর এখানে ধরলাম যে সব থাকতো, এখানে গৌণ নিউক্লিয়াসও থাকতো, ডিম্বাণুও থাকতো, তাহলে এখানে যখন ওই যে পরাগরেণু আসতো উপর থেকে, পরাগরেণু এসে এই দিক দিয়ে ঢুকতো, ঢুকে পরাগরেণু থেকে দুইটা শুক্রাণু হইতো, মনে আছে কি তোমাদের? সেজন্য তোমাদের আজকে প্রথমে বলছিলাম তোমাদের 9-10 এর পড়া মনে আছে কিনা, কি 9-10 এরকম করে চিত্র আঁকাইছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ছিল, যে আসবেই, তাই না? একটা শুক্রাণু গিয়ে কার সাথে মিলিত হইতো? ডিম্বাণুর সাথে, এই জায়গায় মিলিত হয়ে এটা জাইগোট হইতো, তাই না? আর আরেকটা শুক্রাণু গিয়ে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হইতো, আর এইটা শস্য হইতো, ঠিক না? তাহলে দুইটা নিষেক একসঙ্গে হচ্ছে না, ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু লাগতেছে, আবার আরেকটা শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে লাগতেছে, এই জন্য দুইটা যেহেতু একসঙ্গে হচ্ছে, দুইটা মিলে এই ঘটনাটাকে বলা হতো দ্বিনিষেক। হ্যাঁ, আর দ্বিনিষেক প্রক্রিয়ায় যে জিনিসটা তৈরি হইলো, এই জিনিসটা তিনটা কোষ, এইটার নাম কি ছিল? শস্য। তাহলে শস্য কি হ্যাপ্লয়েড হতো, ডিপ্লয়েড হতো না ট্রিপ্লয়েড হতো? 9-10 ট্রিপ্লয়েড হইতো, 9-10 আমরা দেখে আসছি, কারণ তিনটা নিউক্লিয়াস, তাই না? কোন উদ্ভিদে আবৃত বীজি না নগ্ন বীজি? আবৃত বীজি, আবৃত বীজি পড়তেছি আমরা 9-10। যদি নগ্ন বীজি হয় তাহলে কি হয় এবার আমরা দেখি, তাহলে মনে থাকবে আমাদের, তুলনা করে করে দেখলে। যদি নগ্ন বীজি হয় তাহলে এগুলো থাকবে না থাকবে না? থাকবে না, কেবলই বলছি। সেকেন্ডারি নিউক্লিয়াস থাকবে না থাকবে না? থাকবে না। মোট কথা কিছুই থাকবে না ভ্রূণথলিতে, শুধুমাত্র এই ডিম্বাণুটা থাকে, তাই না? অন্য সবই তো থাকে না। তাহলে ওই যে শুক্রাণু যে আসবে বাইরে থেকে, পরাগরেণু আসবে, সেখান থেকে এসে দুইটা শুক্রাণু হবে, দুইটা শুক্রাণুর একটা গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হবে, মিলিত হয়ে এটা জাইগোট হবে, তাই না? আর আরেকটা শুক্রাণু তো এখানে গিয়ে একাই থাকবে, তাই না? তাহলে নগ্ন বীজি উদ্ভিদে কি দ্বিনিষেক হবে? এখানে তো মিলিতই হয় নাই, ওতে একাই হয়েছে, মিলিত হয় নাই, নিষেক হয় নাই, তাহলে দ্বিনিষেক হয় না। আবার দ্বিনিষেক যদি না হয় তাহলে শস্য কেমন হবে? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? হ্যাপ্লয়েড। বুঝতে পারছো? তাহলে নগ্নবীজি উদ্ভিদে শস্য হয় হ্যাপ্লয়েড, আর দ্বিনিষেক হয় না। এটুকু যদি বুঝতে থাকো তাহলে আমরা আরো দুইটা পয়েন্ট পেয়ে যাবো। 4 নম্বর পয়েন্ট কি? নগ্নবীজি উদ্ভিদে কি হয় না? দ্বিনিষেক হয় না। আজিজ, তুমি কি দেখতে পাচ্ছ এই পাশ থেকে? দ্বিনিষেক হয় না। আর নগ্নবীজি উদ্ভিদে যদি দ্বিনিষেক না হয় তাহলে শুক্রাণু তো একাই থাকবে, তাহলে শস্য কেমন হবে? হ্যাপ্লয়েড হবে। তাহলে শস্য হবে কোনো এনফেন না, হ্যাপ্লয়েড। আচ্ছা, এখন এইটুকু তো আমরা এমনি মনে রাখতে পারবো নাকি না পারবো না? এটুকু মনে রাখতে পারা উচিত, তাই না? যে বীজ নগ্ন অবস্থায় থাকে, যদি নগ্ন অবস্থায় থাকে তার মানে বীজের চারিদিক দিয়ে কোনো ফল নাই, ফুল নাই। আর ফল ফুল যদি না থাকে, ফল ফুল তো তৈরি হয় গর্ভাশয় থেকে, তাহলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড সেগুলোও নেই, মুখস্থ করার বিষয় আছে এখানে। এমনি খালি ওই বীজ নগ্ন সেখান থেকেই মাথায় আসবে, বীজ নগ্ন তার মানে চারদিক দিয়ে ফল ফুল নাই, ফল ফুল নাই মানে গর্ভাশয়, গর্ভদণ্ড এগুলোও ছিল না। আর যদি গর্ভাশয়, গর্ভদণ্ড না থাকে, সাথে আর কোনো কিছুই না থাকে, তাহলে তো দ্বিনিষেকও হবে না, দ্বিনিষেক না হইলে শস্যটা হ্যাপ্লয়েড হবে। ক্লিয়ার? আর কিছু এক্সট্রা জিনিস মনে রাখা লাগবে। আবার তোমরা বলো 9-10 এর এই দুইটা জিনিসের নাম তোমাদের মনে আছে নাকি? একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম। পরিবহন টিস্যু, জাইলেম পানি পরিবহন করে বা কোষ রস পরিবহন করে, আর ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। তাহলে এইবার পরের ধাপ বলো দেখি, জাইলেম টিস্যুর কয় রকম কোষ আছে? 4 রকম, তাই না? যাও, প্রথমটার নামও আমি বলে দিলাম। প্রথমটার নাম ছিল ট্রাকিল, তারপর প্যারেনকাইমা, তারপরে ফাইবার। আবার ফ্লোয়েমের ক্ষেত্রে হলো শীতকোষ। ভুলে গেছো নাকি? ওই স্যার পড়ায় নাই? কেমবা করে পড়াইছে? আমাদেরও তো মাইরে মেরেই পড়াইছে, আমরা মাইরে মেরেই মুখস্থ করছি, তোমাদের বরং মাইরে মেরে পড়ানো হচ্ছে না, তাহলে তোমরা গায়ে লাগাও না। মাইরে মেরে পড়ানো উচিত, তাহলে গায়ে লাগাইছো, তাই না? বাড়ির কাজ করছো আজকে? ও। 2 নাম্বার কোষের নাম কি? ভেসেল। এখানে 2 নাম্বার কোষের নাম কি? সঙ্গী কোষ। মনে রাখবো, নগ্নবীজ উদ্ভিদে সবগুলোতেই এই দ্বিতীয় কোষ থাকে না।
মানে জাইলেম টিস্যুতে ট্রাকিট থাকে, প্যারেনকাইমা থাকে, ফাইবার থাকে, সব থাকে, ভেসেল থাকে না। আবার ফ্লোয়েম টিস্যুতেও সব থাকে, সঙ্গী কোষটা থাকে না। বোঝা গেছে? মনে থাকবে। আর একটা জিনিস লাস্ট, ও না, আরেকটা জিনিস খেয়াল করো, বলতে ভুলে গেছি। নগ্নবীজি উদ্ভিদে কি ফল ফুল হয়? তো গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড আছে? তাও নাই। যদি থাকতো, যদি গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড থাকতো, এখান দিয়ে থাকতো, তাহলে যে শুক্রাণুটা আসতো বাইরে থেকে, পরাগরেণুটা আসতো, পরাগরেণুটা এসে কোথায় পড়ে? কোথায় পড়তো? 9 আমরা দেখছি তো, গর্ভমুণ্ডে পড়ে না? তারপর পরাগরেণুর নালিকা নিউক্লিয়াস থাকে, এই নালিকা নিউক্লিয়াসটা এরকম করে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর ভিতরে পিছনে পিছনে জনন নিউক্লিয়াস এসে তারপর এখানে এসে 2টা শুক্রাণু হয়, ঠিক না? তাহলে পরাগায়ন হয় কোথায়, বা পরাগরেণু এসে পড়ে কোথায়? গর্ভমুণ্ডে। কিন্তু যদি এইটা নগ্ন বীজি উদ্ভিদ হয়, 9 তো আমরা আবৃত বীজি উদ্ভিদ দেখছি সব, নগ্ন বীজি উদ্ভিদ হলে কি গর্ভমুণ্ড আছে? তাহলে কই পড়বে পরাগরেণু এসে? গর্ভদণ্ড আছে? নাই। গর্ভমুণ্ড আছে? নাই। তাহলে সরাসরি কই যাবে? ডাইরেক্ট এই জায়গায় এসে পড়বে পরাগরেণুটা। তারপর এখান থেকে 2টা শুক্রাণু বের হয়, একটা এখানে একটা এখানে, দেখাই থাকে। এই জায়গাটার নাম হলো ডিম্বকের নিচের দিকের ছিদ্র বা ডিম্বক রন্ধ্র। এই শব্দটাও 9 পড়ছিলাম, তাই না? ডিম্বক রন্ধ্র, মনে থাকবে। তাহলে নগ্নবীজি উদ্ভিদের আরেকটা বৈশিষ্ট্য কি? পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে, ডিম্বক রন্ধ্রে। যদি আবৃত বীজি হইতো তাহলে কোথায় পতিত হইতো? গর্ভমুণ্ডে। 9 আমরা দেখছিলাম। কিন্তু এক্ষেত্রে তো সবকিছুই নাই, তাহলে সরাসরি ডিম্বক রন্ধ্রেই এসে পতিত হবে। তাহলে পরাগরেণু ডিম্বক রন্ধ্রে পতিত হয়, এটা আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হইলো, আমরা যে কোনো উদ্ভিদের, যে কোনো উদ্ভিদ, ধরো গোলাপ ফুল গাছের কাছে তোমরা কি জন্য যাও? সুগন্ধ। যাও না? এখন তুমি যতই ভালো সাজো, কিন্তু আমরা জানি যে যাওয়ার সময় সবার আগে সজীবই যাবে, তাই না? যায় তারপর একটা ফুল তুলবে, তুলে কি করবে সেটুকু বলো ইয়াবিন। না, ওটা বলা লাগবে। হইছে হইছে হইছে, এখন মেইন টপিকে আসি। সজীব সব গাছ রেখে গোলাপ ফুল গাছের কাছেই কেন যাবে? আকর্ষণীয় জিনিস, তাই না? শুধু যে সজীব যাবে এরকম না, সজীব একটা প্রাণী, প্রাণীও যেতে পারে, পতঙ্গ যেতে পারে মধু টধু খাওয়ার জন্য ফুলে, অথবা মৌমাছি, যে কোনো পতঙ্গ যেতে পারে, পাখি টাকি যেতে পারে, অন্য প্রাণী যেতে পারে, আবার বাতাসের মাধ্যমেও ফুল থেকে পরাগরেণু এসে অন্য জায়গায় পড়তে পারে। তাহলে বিভিন্ন ভাবে এই পরাগায়ন হইতে পারে, তাই না? আবৃত বীজি উদ্ভিদে। কিন্তু নগ্ন বীজি উদ্ভিদের কি ফুল আছে? ফুল না থাকলে কি জীবনেও সেখানে কোনো মৌমাছি মধু খেতে যাবে? যাবে না। কোনো সজীব সেখানে ফুল তুলতে যাবে? কোনো মানুষ, মানুষ ফুল তুলতে যাবে না। তার মানে নগ্ন বীজি উদ্ভিদে কি কোনোদিন পতঙ্গ দিয়ে পরাগায়ন হবে, প্রাণী দিয়ে পরাগায়ন হবে? পরাগায়নের একমাত্র মাধ্যম হলো অন্য কোনো জায়গা থেকে যদি পরাগরেণুটা উড়ে এসে এখানে পড়ে, তাহলে পরাগায়ন হবে, নাহলে হবে, তাই না? তাহলে বাতাসের মাধ্যমে, এই যে ধান দোল খাবে, ধান থেকে উড়েছে, যদিও ধান তো আর নগ্ন বীজি না, চলে আসবে। আচ্ছা, ঠিক আছে সজীব, তোমাকে নিয়ে আমরা গর্বিত। তাহলে নগ্ন বীজি উদ্ভিদ বায়ু পরাগী হবে। আবৃত বীজি উদ্ভিদ কি হবে বলো দেখি? বায়ু পরাগী, প্রাণী পরাগী, পানি পরাগী, পতঙ্গ পরাগী, সব হতে পারে। কারণ আবৃত বীজি উদ্ভিদে ফুল ফল থাকবে, সবাই যেতে পারবে। বুঝা গেছে? এইটুকুই বৈশিষ্ট্য, আর তেমন কোনো বৈশিষ্ট্য নাই। যদি তাও মনে না থাকে, তাহলে এখন আমরা মনে রাখবো ছন্দ দিয়ে। আমি মাথার মধ্যে না দিয়ে ছন্দ মুখস্থ করানো পছন্দ করি না। কারো যদি গপ ভাবি সঙ্গী দোস্ত কিছুই না থাকে, তাহলে সে একা একা থাকবে না? একা থাকলে কি কেউ সুখে থাকতে পারবে? তাহলে তো সে হাঁপাবে, তাই না? একা থাকলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে, তাহলে কিছুই নাই। এটা তো সবাই। যেহেতু কিছুই নাই, সেই জন্য একা শ্বাস নিতে গিয়ে হাঁপাই। এই নগেন মানে হইলো নগ্ন বীজি। এমন ছন্দ মুখস্থ করো না যে ছন্দ কিসের ছন্দ সেটাই তুমি যাই ভুলে যাওয়া পরীক্ষার হলে। গর্ভাশয় দেখে আমি আরো ডট ডট দিলাম, তার মানে গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিছুই নাই। হ মানে ফুল ফল,
ভেসেল, সঙ্গী মানে সঙ্গী কোষ, দোস্ত মানে জিনিসের, এইগুলো নাই বলা হয়েছে। তার মানে কি, মানে এগুলো কোনো কিছু নাই বা হয় না। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নাই, ফুল ফল নাই, ভেসেল নাই, সঙ্গী কোষ নাই, ডিনিশেক হয় না। ক্লিয়ার? আর পরের টুকুতে নাই বলা নাই। তাহলে পরে এই যে একা আছে, একা মানে হলো আর্কিগোনিয়াম। এই শব্দটা আমরা 9-10 পড়ে আসছিলাম। আর এই যে শ্বাস নিতে গিয়ে হাঁপায়, এইখান থেকে বোঝা যাচ্ছে শ্বাস মানে হইল শস্য, শ্বাস মানে শস্য, আর হাঁপায় হ্যাপ্লয়েড। হলো। তাহলে এই কয়েকটা জিনিস মনে থাকবে। একটা জিনিস আমরা নতুন পাইছি, আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম মানে হলো একটা স্ত্রী জননাঙ্গ। এটা কোথায় থাকে? সাইকাসে। সাইকাস পড়ার সময় আমরা দেখতে পারবো। আপাতত মনে রাখি আর্কিগোনিয়াম থাকে। আর্কিগোনিয়াম থাকে, এই বৈশিষ্ট্যটা কি উন্নত না অনুন্নত? অনুন্নত। যদি উন্নত হইতো, আর্কিগোনিয়াম মানে হলো স্ত্রী জননাঙ্গ। আর্কিগোনিয়াম মানে স্ত্রী জননাঙ্গ। তো উন্নত উদ্ভিদে কি আলাদা করে স্ত্রী জননাঙ্গ থাকতো? উন্নত উদ্ভিদে তো ফুলই সব, ফুলের মধ্যেই স্ত্রী জনন কোষ তৈরি হয়, ফুলের মধ্যেই পুংজনন কোষ, পরাগরেণু তৈরি হয়, আলাদা করে স্ত্রী জননাঙ্গ লাগেই না। এইটা হলো উন্নত বৈশিষ্ট্য। আর নগ্নবীজী উদ্ভিদে আর্কিগোনিয়াম আছে, আর্কিগোনিয়াম থাকাটাই অনুন্নত বৈশিষ্ট্য। নগ্নবীজী অনুন্নত না আবৃতবীজীর চেয়ে। এই বোঝা গেছে কোনটা আর্কিগোনিয়াম, কি থাকে, এটা আমরা পরে দেখবো। এই জিনিসগুলো অলরেডি দেখে ফেলছি, তাই না? যে এই যে ভিতরের জিনিসটার নাম কি? ডিম্বক। আর বাইরে থাকে গর্ভাশয়, এইটাই একটা ফুল থাকে। তো এইখান থেকে ডিম্বক থেকে বীজ তৈরি হয়, আর বাইরের যে গর্ভাশয় সেখান থেকে ফল তৈরি হয়। এটুকু বুঝতে পারছো? কিন্তু পরের দিন ধরলে বলতে পারবা। আচ্ছা, সজীবকে আগে ধরবো, হ্যাঁ, তারপর বাকি ধরবো। কেন ভিডিওই কেন দেখা লাগবে? তুমি এখন বুঝতেছো না? ভিডিও দেখা লাগবে ক্লাস করো, আশ্চর্য তো। হ্যাঁ সেটাই, তুমি ক্লাস করো না, এমনি তুমি বেতন বিকাশ করে দিয়ে দিও আমার। ডিম্বক, ডিম্বক থেকে, আচ্ছা এটা আমাদের পড়া লাগবে না, আমরা এটা জানি, আলোচনা করে দিয়েছি। এখন দেখো এখানে অনেকগুলো নগ্নবীজী উদ্ভিদ দেয়া আছে। এইটা হলো একটা সাইকাস উদ্ভিদ। সাইকাস উদ্ভিদের পাতাগুলো দেখছো, নারিকেল গাছের পাতা যেরকম থাকে অনেকটা সেই রকম পাতা থাকে। নারিকেল গাছে এই যে এখানে এইটা একটা সাইকাস টাইপের উদ্ভিদ, এগুলো সব নারিকেল গাছের মতো পাতা থাকে। তো নারিকেল গাছে কেমন পাতা থাকে? এই যে এইরকম, একই জিনিস, সাইকাসেরই বিভিন্ন প্রজাতি এইগুলো। তো এইরকম এরকম, এবং এই পাতায় নারিকেল গাছে দেখা যায় যে মাঝখান দিয়ে একটা মেইন পাতা আছে, তাই না? এই যে এইটা হলো মেইন। এটাকে কি বলা হয়? নারিকেল গাছের ডাগর না ডগা না কি বলা হয়? পাতার কি বলা হয়? ডাগর। এই যে ডাগর, যাই হোক, তো এর সঙ্গে এটা বাবা কি ভাষা, ডাগর ডগা আল্লাহ জানে। বাদ দিবা, এগুলো তো ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষজন সবাই দেখে হাসবে আবার, তাই না? যাই হোক, যাই বলে সেইটা এই যে মাঝখানে থাকে, আর তার দুই পাশ দিয়ে, এই পাশেও দেখো কিছু পাতা আছে ছোট 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 ছোট, এই পাশেও কিছু পাতা আছে ছোট 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 ছোট, তাই না? তাহলে সাইকাসের কি একটা পাতা থাকে আমের পাতার মতো, নাকি অনেক পাতা একসঙ্গে থাকে? অনেক পাতা একসঙ্গে থাকে। এখানেও কিছু পাতা আছে, এই যে এদিক দিয়ে অনেক পাতা, আবার এদিক দিয়ে অনেক পাতা আছে। তো এইরকম যদি একসঙ্গে অনেকগুলো পাতা থাকতো তাহলে আমরা বলতাম যৌগিক পাতা, তাই না? অনেকগুলো যুক্ত আছে। এখানেও অনেকগুলো পাতা আছে, তাহলে এটাকে আমরা বলতাম যৌগিক পাতা। আবার এই দুইটা আবার একসঙ্গে লাগানো আছে, এই যে ডাগর না ডগা নাকি সেইটা দিয়ে, তাই না? তার মানে এখানে কয়টা ভাগ আছে? দুইটা। দুইটা পক্ষ আছে, দুইটা ভাগ আছে, এই পক্ষগুলো আবার একসঙ্গে যুক্ত আছে। সেই জন্য এই পাতাকে বলা হয় পক্ষল। পক্ষ আছে, সেই পক্ষের মধ্যে আবার পাতাগুলো যুক্ত অবস্থায় আছে, সেই জন্য বলা হয় পক্ষল যৌগিক, বা আরো স্পেসিফিক ভাবে বললে দ্বিপক্ষল যৌগিক। এসব পরে বইয়ের রিডিং আছে, তোমরা একবার পড়ো ভিতরে। সব অধ্যায় পড়া লাগবে না, আমি যে যে অধ্যায় কথা খালি বলতেছি এইগুলো শুধু পড়ো। আর আমি তো পিডিএফ দিয়ে দেবো গ্রুপে যদি দাগায় দেওয়ার টাইম না পাই। দ্বিপক্ষল যৌগিক পাতা, এটুকু ক্লিয়ার? সাইকাসে। আচ্ছা, নারিকেল গাছের মতো। এখন নারিকেল গাছে আবার তোমরা দেখছো যে এই দিক দিয়েও, ধরো এখানে বোঝা যাচ্ছে না ভালো করে, যে এদিক দিয়ে অনেক পাতা ছিল, সেক্ষেত্রে নারিকেল গাছে যে এরকম উঁচু 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 বের হয়ে থাকে না? মানে কি, মানে এই দিক দিয়ে নিশ্চয়ই আরো পাতা ছিল এক সময়, তাই না? সেগুলো ঝরে পড়ে গেছে। বা এখান থেকেই যদি একটা পাতা ধরো ঝরে পড়ে গেল, বা এখান থেকে একটা ঝরে পড়ে গেল, তখন দেখা যাবে এখানে আবার এইরকম হয়ে গেছে। তো যখন কোনো একটা পাতা ঝরে পড়ে যায়,
তাহলে সেখানে একটা ক্ষত সৃষ্টি হবে বা দাগ সৃষ্টি হবে না, এটাই তো সেই ক্ষত বা দাগ। পাতার ইংরেজি কি? লিফ। পাতার ইংরেজি হবে লিফ। আর ক্ষতর ইংরেজি কি? তুমি জানলা কিভাবে আজিজ? আগে পড়ে এই পড়ে রাখছো, বাহ। তাহলে তুমি আসছো কেন? তুমি অনলাইনে করে নিলেই পারতা ক্লাস। স্কার মানে ক্ষত বা দাগ, স্কার মানে ক্ষত বা দাগ, আর লিফ মানে পাতা, ছোটবেলায় পড়ে আসছি। তাহলে লিফ স্কার কি? নগ্নবীজি উদ্ভিদের পাতা ঝরে গেলে যে দাগ দেখা যায় এটাকে লিফ স্কার বলে। নগ্নবীজি উদ্ভিদের পাতা ঝরে গেলে যে দাগ দেখা যায় কাণ্ডে, এইগুলোই লিফ স্কার। ক্লিয়ার? তোমাদের বই দেখবা সাইকাসের একটা ছবি দেয়া আছে, এই ছবি দেয়া আছে, এই ছবি তোমাদের বই থেকেই নেয়া। ওখানে দেখবা এরকম এরকম বের হয়ে আছে কিছু জিনিস, এগুলো লিফ স্কার। লাস্ট তিনটা কথার একটা হলো সাইকাসকে পাম ফার্ন বলা হয়, সাইকাসের পাতাকে। আর একটা কথা হলো সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সব আমি বই দাগায় দেবো, সমস্যা নেই। জীবন্ত জীবাশ্ম বলা হয়। আর আরেকটা কথা হলো সাইকাসের মূলকে পোরালয়েড মূল বলা হয়। এই শব্দগুলোর অর্থ কি আমরা দেখব, দেখে এই তিনটা মানে কি সেটা দেখে আজকে শেষ করবো পড়া। প্রথম কথা হলো সাইকাসকে পাম ফার্ন বলা হয়। পাম মানে কি? দরজা চাপায় দাও। হ্যাঁ, পাম একটা উদ্ভিদ। পাম উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, পাম অয়েল পাওয়া যায়, তাই না? এই পাম অয়েল দিয়ে সিঙ্গারা টিঙ্গারা ভাজে দিনের পর দিন, সেগুলো আমরা খাই, তাই না? খুবই ক্ষতিকর যেটা। তো এইটা, হ্যাঁ, পাম বোঝা যাচ্ছে। আর এই পাশে তো ফার্ন দেয়াই আছে। তো ফার্নও একটা উদ্ভিদ, পামও একটা উদ্ভিদ। তো পাম গাছ, ফার্ন গাছ, সবগুলোর পাতাই সাইকাসের পাতার মতো এরকম থাকে, নারিকেল গাছের মতো, কারণ এগুলো নগ্নবীজি উদ্ভিদ। পাম তো নগ্নবীজি উদ্ভিদ। তো সাইকাসের পাতা যেহেতু পাম গাছের পাতা ফার্নের পাতার মতো, পামের ছবি মনে হয় এখানে দেয়া আছে। দেয়া নাই, যাই হোক, পাম গাছের পাতা এই যে এইরকমই হয়, অনেকটা ছোট ছোট সাইজ হয়, দ্বিপক্ষ যৌগিক হয়। আর ফার্নের পাতা তো আমরা যখন টেরিডোফাইটা পড়ছি সেই সময় দেখে আসছি মনে হয়, তাই না? মনে নাই? ফার্নের পাতা দেখছি টেরিডোফাইটা পড়ার সময়, টেরিডোফাইটা যে করা হয়েছে, ফার্ন তো সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি বোটানি 6 অধ্যায়ে। এই যে এইরকম পাতা দেখছিলাম টেরিস পড়ার সময়, মনে নাই? এইখানে কি রকম পাতা ছিল এটাও তো বুঝাইছিলাম, যে এই যে এই পাশ দিয়ে একটা পক্ষ, এই পাশ দিয়ে একটা পক্ষ ছিল, দুইটা পক্ষ একসঙ্গে, সেজন্য দ্বিপক্ষ যৌগিক পত্র ছিল। ফার্ন, এই এই গাছের ছবি তো আমরা সেই 5-6 এর বই থেকে দেখে আসছি, ঢেকিশাল বলে, ফার্ন বলে। যাই হোক, তাহলে ফার্নের পাতাও দ্বিপক্ষ যৌগিক, পামের পাতা দ্বিপক্ষ যৌগিক, সাইকাসের পাতা দ্বিপক্ষ যৌগিক। তার মানে সাইকাসের পাতার সাথে পাম আর ফার্ন দুইটারই পাতার মিল আছে না? যেহেতু সাইকাসের পাতার সাথে দুইটারই পাতার মিল আছে, এই জন্য সাইকাসকে পাম ফার্ন বলা হয়। মনে থাকবে? তাহলে পরীক্ষায় যদি আসে পাম ফার্ন কি, তাহলে পুরাটুকু লেখা লাগবে, সাইকাসের পাতার পাম উদ্ভিদ এবং ফার্ন উদ্ভিদ উভয়ের সাথে সাদৃশ্য থাকার কারণে সাইকাসের পাতাকে পাম ফার্ন বলা হয়। বুঝা গেছে? আচ্ছা, এরপর দ্বিতীয় পয়েন্ট, জীবন্ত জীবাশ্ম কি? সাইকাস একটা নগ্নবীজি উদ্ভিদ। বাংলাদেশে কয়টা নগ্নবীজি উদ্ভিদ আছে? অনেক না অল্প? অল্প, মাত্র 5টা কয়টা, তাই না? 5টা গণ 721টা প্রজাতি এরকম লেখা আছে। আচ্ছা, যাই হোক, বাংলাদেশে মাত্র হাতে গোনা, আমাদের চারপাশে হাতে গোনা কিছু প্রজাতি পাওয়া যায়। তো সাইকাস যে বর্গের, বর্গ মানে কি এইসব তোমরা 9-10 এ পড়ছিলাম, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, একটা গ্রুপ, সোজা কথা। ধরে নেই আমরা যদি ভুলে যাই তাহলে আবার ধরে রাখি, সাইকাস একটা গ্রুপ, একটা বর্গ। এই বর্গটার নাম হলো সাইকাডেলস। সাইকাডেলস এর মধ্যে অনেক উদ্ভিদ আছে, অনেক উদ্ভিদ আছে, তার মধ্যে সাইকাস একটা, এরকম অনেক উদ্ভিদ আছে। তো যত উদ্ভিদ ছিল সাইকাডেলস বর্গে, যত উদ্ভিদ ছিল, সকল উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, সকল উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র সাইকাসই টিকে আছে। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে জীবন্ত জীবাশ্ম বলা হলো কেন? জীবন্ত জীবাশ্ম, জীবাশ্ম মানে তো বিলুপ্ত হয়ে গেছে, আর জীবন্ত মানে তো আবার বেঁচে আছে। একই উদ্ভিদ তো জীবন্ত আছে আবার জীবাশ্মও হয়ে গেছে, তা তো সম্ভব না। বলা হয়েছে এই কারণে, কারণ সাইকাডেলস বর্গের সবাই বিলুপ্ত হয়ে গেছে। এই বিলুপ্ত হওয়া উদ্ভিদগুলোর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সাইকাস যেহেতু একই বর্গেরই, সাইকাসের মধ্যে তো সেই বিলুপ্ত বৈশিষ্ট্যগুলো আছে, তাই না? এখনো যেহেতু বিলুপ্ত হওয়া উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো
সাইকাসের মধ্যে এখনো বেঁচে আছে, সেই জন্য সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। মানে সাইকাস জীবাশ্ম হয় নাই, তার সঙ্গী সাথী যারা ছিল ওই বর্গের তারা সবাই জীবাশ্ম হয়ে গেছে। সেই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য যেহেতু সাইকাসের মধ্যে আছে, সেই জন্য একে জীবন্ত জীবাশ্ম বলা হয়। ক্লিয়ার? এটুকু বলতে পারবা কে বলো দেখি? তাহলে আমরা পরেরটা শেষ করে ছুটি দিব। আজিজ তুমি বলতে পারবা? বলো, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম কেন বলা হইলো? সাইকাসের হচ্ছে সাইকাস যে বর্গের ছিল তার অন্যান্য সকল উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ায় সাইকাস শুধু টিকে থাকা তার অন্যান্য বর্গের উদ্ভিদ বসে তার মতো মিল থাকায়। গুড। মানে জীবাশ্ম উদ্ভিদ বা বিলুপ্ত উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য সাইকাসের মধ্যে এখনো আছে, সেই জন্য সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলে। তোমরা অনেকেই লিখে পারো সাইকাস বিলুপ্ত হয়ে গেছে তাই জীবন্ত জীবাশ্ম বলে, কিংবা সাইকাস এখনো জীবন্ত আছে তাই জীবন্ত জীবাশ্ম বলে। মাথায় রাখা লাগবে, জীবাশ্ম উদ্ভিদ কিছু আছে বিলুপ্ত, তাদের বৈশিষ্ট্য আবার সাইকাসে জীবন্ত আছে, সেই জন্য সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলে। ক্লিয়ার? এটা ভুল করো না, পরীক্ষা কিন্তু এটা আসবে, লিখে রাখো মোটামুটি কম হয়। আমার পরীক্ষা, তারপর আমি যখন ফাইনাল পরীক্ষা নেবো সেই পরীক্ষা, তারপর যখন কলেজের পরীক্ষা হবে সেই পরীক্ষা, তারপর যখন এইচএস হবে সেই পরীক্ষা, যখন ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্ট হবে ওখানেও আসবে। জীবন্ত জীবাশ্ম কেন বলা হয়? ক্লিয়ার? লাস্ট, কোরালয়েড মূল। কোরাল শব্দের অর্থ জানো তোমরা? কোরাল, কোরাল মাছ খাইছো তো, সমুদ্রে পাওয়া যায়। কোরাল মানেই হলো সামুদ্রিক প্রবাল। কোরাল মানে সামুদ্রিক প্রবাল, আর মূল মানে তো মূলই। তো সাইকাসের মূল নরমালি যখন ধরো একটা সাইকাস লাগানো হলো মাটির মধ্যে, তখন প্রাথমিক অবস্থায় সাইকাসে একটা মূল আছে, এইটুকু ভালো করে বোঝো, এটা বুঝে ছুটি দিব। প্রাথমিক অবস্থায় সাইকাসে একটা মূল আছে, এই মূলকে বলা হয় প্রাথমিক মূল অথবা প্রধান মূল। এইটাই তো প্রধান মূল। উপরে সাইকাস আছে, ধরো এইটাই সাইকাস, এই জায়গায় একটা মূল আছে, এটা হলো সাইকাসের মেইন যে মূল, সেই মূল। উপরে মাটি এই দিক দিয়ে আর নিচে মূল। ক্লিয়ার? এই মূলটা অনেক শক্তিশালী, প্রাথমিকভাবে হয়েছে প্রধান মূল। এইটা হলো প্রধান মূল, এইটা অনেক শক্তিশালী। কিন্তু সমস্যা হলো সাইকাসে প্রধান মূল বেশি দিন থাকে না, কিছুদিন পরে এই প্রধান মূল নষ্ট হয়ে যায়, প্রধান মূল নষ্ট হয়ে যায়। তো প্রধান মূল নষ্ট হলে কি হবে? মূল ছাড়া তো আর গাছ বাঁচে না। তখন দেখা যাবে যে প্রধান মূল যেখানে ছিল তার অন্যান্য দিক, ধরো এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে কিছু, এই দিক দিয়ে কিছু, এই দিক দিয়ে কিছু, এরকম করে কিছু উল্টা পাল্টা মূল জন্মায়। এইটার নাম হলো অস্থানিক মূল। অস্থানিক মূল, বুঝতে পারছি? এসব সব বই দেওয়া আছে, আমি দাগায় দিচ্ছি। ধরো অস্থানিক মূল, সাইকাসে প্রথমে কি ছিল? প্রধান মূল। এখন কি হয়েছে? প্রধান মূল নষ্ট হয়ে অস্থানিক মূল হয়েছে। অস্থানিক মূল কি প্রধান মূলের মতো অত স্ট্রং? অতটা স্ট্রং না। তাহলে অস্থানিক মূলে মাটির মধ্যে তো অনেক ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, ভাইরাস আছে, এগুলো সহজেই অস্থানিক মূলকে আক্রমণ করতে পারবে না। প্রধান মূলকে আক্রমণ করে কাবু করা সহজ ছিল না অস্থানিক মূলকে আক্রমণ করে কাবু করা সহজ? অস্থানিক মূলকে, এটা তো প্রধান না, এটা তো কম শক্তিশালী। যখন এই মূলটাকে ব্যাকটেরিয়া আক্রমণ করবে, করলে মূলের আকার আকৃতি কি একই রকম থাকবে না চেঞ্জ হবে? পরিবর্তন হয়ে যাবে। তোমার গলায় যখন ব্যাকটেরিয়া আক্রমণ করে ঠান্ডা লাগলে, তখন কি গলার আকৃতি আর গলার ফাংশন একই রকম থাকে? চেঞ্জ হয়ে যায়, এটা একদম জাতা মাতা অবস্থা হয়ে যাবে, তাই না? এই মূলের দেখা যাবে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ভাইরাস টাইরাস এসবের আক্রমণে একদম গলার মতো জাতা মাতা অবস্থা হয়ে গেছে এই গ্রোথের গ্রহে। তখন এইটা দেখতে সমুদ্রে যে প্রবাল দেখা যায়, এটা তো সবাই দেখছো, অন্তত টিভিতে দেখছো, ফোনে দেখছো। সমুদ্রে যে প্রবাল থাকে, উঁচু নিচু এবড়ো থেবড়ো পাথর টাথর থাকে, সেটার মতো দেখা যাচ্ছে না? সেটার মতো দেখা যাবে। এই সময় এই মূলটাকে প্রবালের মতো বা কোরালের মতো, মানে কোরালয়েড মূল বলা হবে। এটুকু বুঝতে পারছো? সাইকাসে প্রাথমিক অবস্থায় একটা মূল ছিল, এটার নাম ছিল প্রধান মূল, কিন্তু কিছুদিন পর প্রধান মূল নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে এই জায়গাতে একটা অস্থানিক মূল হয়েছে। এই মূলটা তো দুর্বল মূল, অস্থানিক মূল। এইটাই যখনই ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বিভিন্ন কিছু আক্রমণ করবে, আক্রমণ করলে এইটার আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে দেখা যাবে এটা এবড়ো থেবড়ো প্রবালের মতো হয়ে গেছে, সেই জন্য এটাকে কোরালয়েড মূল বলে। এখন লাস্ট কথা যেটা, যে ব্যাকটেরিয়া গুলো আক্রমণ করবে এগুলোর কিছু নাম আছে, যেমন নস্টক, অ্যানাবেনা। অ্যানাবেনা আবার বানান দেখো, ভুলে গেছি, এইরকম মনে হয়। নস্টক, অ্যানাবেনা, এইরকম কিছু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আক্রমণ করে এরা কি বাইরে বসে থাকবে না, ভিতরে ঢুকে যাবে? ভিতরে ঢুকে যাবে, এই সব জায়গায় ঢুকে যাবে। সেই জন্য বলা হয় এই নস্টক, অ্যানাবেনা
এইগুলো কোরালয়েড মূলের মধ্য কর্টেক্সে অবস্থান করে। মধ্য কর্টেক্স আমরা যারা অষ্টম অধ্যায় পড়ছি তারা তো জানি কর্টেক্স কি। কর্টেক্সের মাঝে মাঝে ফাঁকা থাকে, ওই জায়গাগুলো অবস্থান করে। তাহলে একবার তোমরা বই দাগায় ফেলো।